বারবার বলছি, পশ্চিমবঙ্গের যে বিচার ব্যবস্থা সেখানে নিম্ন আদালতগুলিতে আজকে বিচারপতিরা বিচার করার অবস্থায় নেই। তো স্বাভাবিকভাবেই কোনো না কোনো ভাবে পুলিশ এবং স্থানীয় কিছু নেতাদের হয়তো প্রেশার মাউন্ট করা হয়েছিল, তার জন্য অত্যন্ত লঘু ধারা দিয়ে তাকে জামিন পাওয়া গেছে। এখন এই ফ্র্যাটার্নিটি যারা আইএস অফিসার আছেন তারা কিভাবে প্রতিবাদ করেন সেটাও আমরা লক্ষ্য করে দেখছি, কারণ তারা তো বিভিন্ন সময়ে এই সরকারকে যেভাবে বাঁচিয়ে চলেছেন এবং মানে চাটুকারিতা যে পর্যায়ে নিয়ে গেছেন সেটা তো মানে সর্বকালের আমলাতন্ত্রের রেকর্ডকে ভেঙে দিয়েছে। কিন্তু এইবারে তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসা উচিত। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা একদম কোন ঘটনা? আমরা প্রথম দিনই বলেছি যে আরজি করের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং এই আইএস অফিসারের স্ত্রী যিনি ধর্ষিতা হয়েছেন এটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা কলকাতা শহর এবং আরেকটি হসপিটাল বলে ঘটনা সামনে এসেছে। কিন্তু 2021 সালে সাধারণ নির্বাচনের পর বিজেপির মহিলা কর্মীরা যে অত্যাচারের শিকার হয়েছেন সেটা নিয়ে কিন্তু তথাকথিত সুশীল সমাজ বা প্রতিবাদীরা রাস্তায় নামেননি। অপরাধ অপরাধী, খুন খুনি, ধর্ষণ ধর্ষণী, এটা কে হলেন বা কারা করলো এটা নিয়ে বড় ব্যাপার নয়। এই অপরাধের বিরুদ্ধে সংগঠিতভাবে কেউ প্রতিবাদ করেননি। আর একই সঙ্গে পরিকল্পিতভাবে প্রত্যেক ক্ষেত্রে পুলিশ তথ্য লোপাট করছে, সাক্ষীদের হস্টাইল করছে, অকুস্থলকে তারা অল্টার করে দিচ্ছে। তারা পরবর্তী ক্ষেত্রে যেন কোনো তদন্তে প্রকৃত তথ্য না উঠে আসে, কোনো বায়োলজিক্যাল এভিডেন্স না পাওয়া যায়, তার জন্য তারা সর্বোপরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেটা প্রাথমিকভাবে যে অটোপসি যিনি করেছিলেন, যে চিকিৎসক বললেন একদিনের মধ্যে তিনি তার অবস্থান পরিবর্তন করে ফেললেন। এর থেকে বোঝা যাচ্ছে পুরো ব্যবস্থাটাই দল নিয়ন্ত্রিত। পুরো সমাজটা আজকে একটা তৃণমূলের বাধ্যতাটাকে মেনে নিতে বাধ্য হয়েছে। তো এই ক্ষেত্রে যতদিন তৃণমূল থাকবে এগুলো চলবে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন, আইন শৃঙ্খলা নিয়ে খেলা চলছে রাজ্যে, এখানে ডাক্তারদের গায়ে হাত দেওয়া হলো, আবার আইএস অফিসারও পরিবার সুরক্ষিত নয়, কোথায় যাবে মানুষ? আইন শৃঙ্খলার কি পরিস্থিতি? যেখানে একজন আইএস অফিসার স্ত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণ করা যায়, তার মানে অপরাধীরা এতটাই ভয়মুক্ত হয়ে গেছে, এতটাই নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি হয়েছে, তারা এই উদ্ধত্ত দেখাতে সাহস পাচ্ছে। তাহলে সাধারণ মানুষ, অসহায় মানুষ, প্রান্তিক মানুষ, তাদের উপর যে কি ধরনের অত্যাচার চলছে এটা সহজেই অনুমেয়। নিম্ন আদালতের যেখানে একজন বিচারক প্রকাশ্যে চিঠি লিখে বলছেন যে তার এবং তার পরিবারের সুরক্ষার অভাব ঘটছে, পস্কো মামলায় রায়দান করে সেটা মনোমতো হয়নি বলে তাকে ভয় দেখানো হচ্ছে। হাইকোর্টের একজন বিচারপতি তাকে পারিবারিক স্তরে তাকে আক্রমণ করা হচ্ছে, বিচারপতিদের বাড়ির দেওয়ালে পোস্টার, হাইকোর্টের ঘরের মধ্যে বিচার কক্ষের মধ্যে ম্যানহ্যান্ডলিং চলছে। আমরা তো বলছি এখানে কোনো সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, সম্পূর্ণ নৈরাজ্যের বাসিন্দা আমরা। একটা দ্রোহকালের মধ্যে দিয়ে এখন সমাজ চলেছে, রাজ্য চলেছে, এর থেকে মুক্তি দরকার। পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপরেও ডাক্তারদের যেভাবে হ্যাকেল করা হলো, সেখান থেকে দাঁড়িয়ে তিনি কাকে ঠকাচ্ছেন, সাধারণ মানুষকে না ডাক্তারদের? আচ্ছা, সাগর দত্তকে এইটা নিয়ে একটা সংযোজন, সাগর দত্তকে নিরাপত্তার দাবিতে আবার জুনিয়র ডাক্তারদের প্রশ্ন হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে দেখতে হবে সমান্তরাল ভাবে মুখ্যমন্ত্রীর দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা, মন্ত্রী, এমএলএ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে প্রত্যেকে ছোট বড় নেতারা কার্যত এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে, আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে মানুষকে প্ররোচনা দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাদের দৈহিক নির্যাতনের কথা বলছেন, আক্রমণ করার কথা বলছেন প্রতিনিয়ত। তো যখন শাসক দলের পক্ষ থেকেই সম্পূর্ণভাবে ডাক্তারদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে মানুষকে, তো সেখানে 10 জন কেন 30 জন পুলিশ দিয়েও সেখানে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যেখানে শাসকেরই এটা মনোভাব, সেখানে চিকিৎসকদের নিরাপত্তা কে দেবে? স্বাভাবিকভাবে আন্দোলন হয়েছে, এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল, 5 দফা দাবি ডাক্তারদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তালাপ, যে সমস্ত সমস্যা মিটে গেছে, আর কোনো প্রতিবাদ নেই, এবার উৎসবে তো অন্তত ফিরুন, এবার রাস্তায় নামুন, এবার তো ফুচকা খান, এবার তো থিয়েটার দেখতে যান, সিনেমা দেখতে যান,
উন্মাদনায় মেতে যান, কিন্তু আসলে যে কোনো পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, সাগর দত্ত সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ডাক্তারদের এই আন্দোলনের প্রতি আমরা সহমর্মিতা এবং একই সঙ্গে সমর্থন ও সহযোগিতার আশা রাখছি, এবং আমাদের দলের এটাই অবস্থান। পাটুলিতে এক অভিনেত্রীকে তাকে সোশ্যাল মিডিয়াতে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এবং লাগাতার এই নিয়ে কলকাতা পুলিশে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি খোলা চিঠি সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রীকে লিখেছেন, তারও কোনো উত্তর পাওয়া যায়নি। বিষয়টি আমার জানা নেই। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণ্য, এবং এর বিরুদ্ধে চরম কোনো ব্যবস্থা নেওয়া উচিত। সোশ্যাল মিডিয়াকে যদি হাতিয়ার করে একজন অভিনেত্রী মানে একজন মহিলাকে এইভাবে বিপন্ন করে তোলা হয় তার অস্তিত্বকে, তো স্বাভাবিকভাবেই কেন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি সেটা দেখার, এর সঙ্গে কোনো প্রভাবশালী যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। সেই দায়িত্ব আপনাদের নিতে হবে, এখন পুলিশ কিছু করবে না। 2023-এ তিলজলায় নাবালিকা ধর্ষণের মামলায় অভিযুক্তের ফাঁসির অর্ডার দিয়েছে আলিপুর আদালত। 1.5 বছর এই মামলার নিষ্পত্তি হয়েছে নিম্ন আদালতে। অভয়া কতদিনে হতে পারে? অভয়া মামলার শুনানি কতদিনে হতে পারে? নিষ্পত্তি মামলা। আমি কোনো জ্যোতিষী নেই, আমার কাছে কোনো টিয়া পাখির খাঁচাও নেই, ফলে এর উত্তর আমি দিতে পারবো না। আমরা চাই বিচার ব্যবস্থা দ্রুত একটা তাদের শেষ পর্যায়ে পৌঁছক, কারণ অনেক সময় তদন্তের এই দীর্ঘসূত্রিতা মানুষ ক্লান্ত, হতাশ হয়ে যাচ্ছে। এগুলো যত তাড়াতাড়ি বিচার করে শাস্তির ব্যবস্থা করা হয় ততই ভালো, কারণ আমরা দেখলাম পরিকল্পিতভাবে কিভাবে কামদুনির শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থে একটা গোষ্ঠীর মানুষের কনসলিডেটেড ভোট ব্যাংক যাতে কোনোভাবে আহত না হয় তার স্বার্থে মানে দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে এমন তথ্য পেশ করা হলো যাতে কামদুনির প্রকৃত অপরাধীরা ছাড়া পেয়ে গেল। রেশন দুর্নীতিতে হাজার কোটি টাকা লেনদেনের আনিসুল ও আলিফের মাধ্যমে চার্জশিটে দাবি ইডি। জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গেও লেনদেন উল্লেখ করা হয়েছে চার্জশিটে। দেখুন, এসব লেনদেনের গল্প তো অনেকদিন ধরে চলছে। বাকিপুর তো এখন আবার বেলে ছাড়া পেয়ে গেছে, ফেরার পরে তো একদম মানে বীর সম্বর্ধনা যেরকম হয়, মানে মনে হচ্ছে যুদ্ধ জয় করে ফিরেছে, এত চারিদিকে বাজিটাজি ফাটলো, উৎসবে মেতে উঠলো মানুষ। এখন তো এদের নিয়েই বাজার, এখন তো এরাই সব, মানে এখন মানে খোকাবাবুর প্রত্যাবর্তন হচ্ছে সব জায়গায়। এইসব গল্প শুনে 100-150 কোটি টাকার গল্প শুনে আমরা কি করবো? কাল কোথায় বাগান বাড়ি কে কোথায় দুষ্টুমি করেছে, এগুলো শুনে তো কোনো লাভ নেই। আমরা চাই অপরাধীরা ধরা পড়ুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই মানুষের দাবি। নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তোলার একটি মামলায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। আদর্শ আইয়া নামের জেএসপি পার্টির এক নেতা অভিযোগ জানিয়েছিলেন ইলেকট্রাল বন্ড নামে ইডিকে দিয়ে রেড করিয়ে কর্পোরেট কোম্পানি থেকে চাপ দিয়ে বন্ড কিনতে বাধ্য করা হয়েছিল। নির্মলা সীতারামনের বিরুদ্ধে সারা দেশের মানুষ নির্মলা সীতারামনকে চেনে। নির্মলা সীতারামনের প্রতিষ্ঠা সমাজে কি সেটা নতুন করে কারোর বলে দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং কেউ পরিকল্পিতভাবে কিছু তথ্য সংগ্রহ করে এ ধরনের করেছেন, আদালত রায় দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে আমরা যেখানে যাবার দল যাবে। নির্মলা সীতারামনকে এইভাবে কালিমালিপ্ত করে নির্মলা সীতারামনের বিরুদ্ধে এ ধরনের মামলা করে তার পরিচ্ছন্ন ভাবমূর্তির সামান্যতম ক্ষতি অন্তত বিরোধী যারা আছেন তারা করতে পারবেন না। যারা এখন বেলে আছেন, বিভিন্ন মামলা এখনো ঢোকেননি, তারাই এ সমস্ত করে বেড়াচ্ছেন। আর জীবনের ঘটনা নিয়ে একাধিক কর্মসূচি নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা তথা নাগরিক মঞ্চের বিভিন্ন মানুষ। তারা মহালয়ার দিনও কর্মসূচি থাকছে, পুজোর সময় কর্মসূচি থাকছে, আপনারা সেটা কিভাবে দেখছেন? আমরা কিভাবে দেখবো? এই আন্দোলনের মধ্যে তো আমাদের ডাক্তাররাও আছেন, আমাদের বিচার পরিবারের লোকজন আছেন, বিজেপির সদস্য, তারাও তো সেই ডাক্তার, তারাও তো এই আন্দোলনের মধ্যে আছেন। নাগরিক সমাজ যাদের বলছেন, সেই নাগরিক সমাজের মধ্যে সবচেয়ে বেশি লোক তো বিজেপির আছেন। আমাদের ওখানে কি ঝান্ডা ধরে নিজেদের পরিচয় দিতে হবে নাকি? স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এই সরকারকে উপরে ফেলবার জন্য মানুষ আহ্বান জানাচ্ছেন, সেখানে শুধুমাত্র নিয়ামকের কাজ করছে আরজি করের এই ঘটনা। তো সুতরাং এই আন্দোলনের প্রতি আমাদের মানে সমর্থন থাকবে, আমাদের সহমর্মিতা থাকবে এবং সম্পূর্ণ সহযোগিতা থাকবে। এখানে যে অবস্থান হয়েছে, আমাদের এখানের সমস্ত ওয়াশরুম, আমাদের এখানের পানীয় জলের ব্যবস্থা, এখানের এই ঘর, যে ঘরে আপনি বসেছিলেন, এখানে তো বহু ডাক্তার বিশ্রাম নিয়েছেন রাত্রিবেলা। কি এসে গেল? আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। যখন সরকার তিনি ফেসবুকে আজ একটি পোস্ট করেছেন এবং সেখানে গতকালকে ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে যে সংবাদদায়ের এক অফিসের সহায়ক তিনি যে কমপ্লেন করেছেন
তার কথা তুলে তিনি বলছেন যে আমি যখন দলের দুর্নীতির কথা বলেছি তখন তারা দল পছন্দ করেনি। আজকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তিনি দলের অন্যতম নেতা ববি হাকিমের সহযোগী সম্পর্কে দুর্নীতির অভিযোগ করছে। বলছেন প্লিজ ক্লিনস দ্য পার্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জঞ্জাল পরিষ্কারের কথা বলছেন জগৎ সরকার। দেখুন, আমি ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা পোষণ করেই এই কথাটি বলছি যে যখন উনি তৃণমূলের সাংসদ হয়েছিলেন তখন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে এই মানুষের মেধাকে প্রতারিত করে চাকরি বিক্রির বিরুদ্ধে রাস্তায় চাকরি প্রার্থীরা অবস্থান করছিলেন। তখন প্রায় 200 বিজেপি কর্মী খুন হয়ে গিয়েছিল। প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতিকে সর্বস্তরে যখন একদম দৃশ্যমানতায় ছিল তখনই তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন। এরপরে তিনি এখন আজকে বলছেন, নিঃসন্দেহে তিনি বলছেন দলের মধ্যে পরিষ্কার করার কথা, আর মানুষ চাইছে দলটাকেই পরিষ্কার করে দিতে। এই দলটাকেই পরিষ্কার করে দিতে হবে। এই দলকে আলাদা করে দলের ভিতর থেকে কম্বলের লোম বাঁচার মতো কাউকে বাঁচা যাবে না, দলটাকেই পরিষ্কার করতে হবে, না হলে এর বিরুদ্ধে লড়াই সম্ভব না। একটা সিনেমা বেরোচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের তরফে, দলের তরফে না, তৃণমূল একদমই না, তৃণমূল ছাত্র পরিষদের এখন সাসপেন্ডেড এক নেত্রী, গতকাল পর্যন্ত যে নেত্রী ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের, তিনি এবং তার স্বামী যিনি আরেকজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তারা একটি চলচ্চিত্র আনছিলেন, তথ্যচিত্র, স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র। তাতে আরজি করের ঘটনা তুলে ধরা হচ্ছে, এমন একটা বার্তা ফুটে উঠেছিল যেখানে তিলোত্তমাকে সামনে রাখা হচ্ছে। তাতে কুণাল ঘোষ তিনি প্রথমে ফেসবুকে পোস্ট করেন, এরপর দেখা যায় যে তিনি বলেন তৃণমূল ছাত্র পরিষদ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এর কয়েক মিনিটের মধ্যে রাজন্না ও প্রান্তিক যাদের উদ্যোগ, অর্থাৎ ডিরেক্টর এবং নায়িকা, তারা সাসপেন্ড হয়ে গেলেন দল থেকে। দেখছেন না, এটা তো স্বাভাবিক আছে, দলে থাকবে, দলের কর্মসূচির বিরুদ্ধে মুখ খুলবে, এটা তো কোনোদিন হতে পারে না। দলের কর্মসূচি কি? যে কোনো মূল্যে আরজি করের ঘটনার উপরে প্রলেপ লাগিয়ে দেওয়া। আরজি কর ঘটনায় দল প্রত্যক্ষভাবে যুক্ত ছিল, শুধুমাত্র সঞ্জীব ঘোষের পক্ষে এই এত বড় কর্মকাণ্ড তৈরি করা সম্ভব ছিল না। তাই প্রমাণ লোপের ক্ষেত্রে, প্লেস অফ অকারেন্সকে অল্টার করার ক্ষেত্রে, দ্রুত দাহ করার ক্ষেত্রে, সন্ধ্যার পরে পোস্টমর্টম করার ক্ষেত্রে, মেয়েটির বাবা মাকে টাকা অফার করার ক্ষেত্রে এবং বিভিন্ন সময় এইখানে প্রতিবাদকে বাজেয়াপ্ত করবার ক্ষেত্রে তৃণমূলের সরাসরি ভূমিকা ছিল। তা সেটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করেন দলের মধ্যে থেকে তাকে সাসপেন্ড হতেই হবে। দল সাসপেন্ড করেছে, এভাবেই দল চলে। তো স্বাভাবিক, এটা অত্যন্ত প্রত্যাশিত ঘটনা, অপ্রত্যাশিত কিছু নয়। ঘটনা আবার প্রমাণ করে দিল যে তৃণমূলের এই সঞ্জীব ঘোষের সঙ্গে যে কর্মকাণ্ডের প্রতি দলের সম্পূর্ণ সহযোগিতা আছে এবং অনুমোদন আছে। কোনোদিন শুনবেন ওনাকেও বীর বলে কিংবা সিংহ বলে কেউ সম্বোধন করছে। সাসপেনশনের পর রাজন্না প্রশ্ন তুললেন, কুণাল ঘোষ সম্প্রতি গান লিখেছেন যেখানে মানববন্ধন, মশাল মিছিল, রাত জাগা ইত্যাদি উঠে এসেছে। দেব প্রধান নামক একটি সিনেমা করেছিলেন, তাতে বিভিন্ন ধরনের দুর্নীতি, চুরি চামারি, কাটমারি ইত্যাদি। তখন কি দল অনুমতি দিয়েছিল? প্রশ্ন তুললেন সাসপেন্ডেড ছাত্র নেতা। এটা ওদের পারিবারিক প্রশ্ন। এটা নাতনি যদি দিদিমাকে কোনো কথা জিজ্ঞাসা করে তার মধ্যে কি আপনার ঢোকা কোনো উচিত হবে? ওদের এটা পারিবারিক ব্যাপার। দেবের উচ্চতা বেশি, দেব লম্বা চওড়া। কুণাল ঘোষ সকাল থেকে রাত্রি পর্যন্ত টুইটার হ্যান্ডেলে আক্রমণ করে চলেছেন। এদের দলে গুরুত্ব, এদের গ্রহণ অনেক বেশি। দল এদের শক্তিশালী বলে মনে করেছে, ওনাকে দুর্বল মনে করেছে, প্রতিবাদ করেছেন। আর এখন তো বাজার গরম, মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলছেন, উনি উৎসবের না ফেরার একটা ছবি বানিয়ে ফেলবেন, না দল কিছু বলবে না, বলে দিয়েছে। বাংলা পক্ষ বলে একটি সংগঠন যে বিহারের বাসিন্দাদের মারধর করে যে প্রাদেশিকতা অনেকদিন আগে মেরেছে, তাতে এগিয়ে বাংলা এই রাজ্যের যে বাঙালি শ্রমিকরা অন্যান্য রাজ্যে কাজ করছে তাদের উপর কি কোনো প্রভাব পড়বে? স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে। তারা তো আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আজ থেকে নয়। সমস্ত পরিযায়ী শ্রমিক, যে সমস্ত ছাত্রছাত্রীরা, মেধাবী ছাত্রছাত্রীরা আজকে বাইরে গিয়ে চাকরি করছে, তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন কয়েক বছর ধরে। যে এই যে বহিরাগত, এই যে বিহারের উত্তরপ্রদেশের খৈনির থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না,
গুটখাখোর, এই ধরনের শব্দ যাদের সম্পর্কে ব্যবহার করা হচ্ছে, গুজরাটিদের সম্পর্কে যে শব্দ ব্যবহার করা হচ্ছে, তাতে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। আরে যে রাজ্যে 60 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক, স্বর্ণ ব্যবসা, ডায়মন্ড কাটিং, এই সমস্ত জায়গায় একচেটিয়া বাঙালিরা কাজ করে, আজকে বিভিন্ন জায়গায় অন্ধ্রপ্রদেশের ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গুলোয় বাঙালি ভর্তি, গোটা দিল্লি, নয়ডা, গুড়গাঁও যত হোটেল পাবেন সেখানে সর্বত্র আপনি মেদিনীপুর, বীরভূমের ছেলেদের দেখতে পাবেন তারা ওয়েটারের কাজ করছে। তো তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। তো এটা এটা চরম সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে এই কাজ করে। বাংলা পক্ষ কারা আপনারা জানেন না? এগিয়ে বাংলা কারা তারা জানেন না। বাংলা এগিয়ে চলেছে কোন দিকে? বাংলা এগিয়ে চলেছে বাবুঘাটের দিকে, যেখানে ফিরহাদ হাকিম আগে থেকেই গঙ্গা আরতির ব্যবস্থা করে রেখেছে। বাংলা পক্ষ আজকে সাংবাদিক সম্মেলন করে তারা সরাসরি বিজেপির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনলেন এবং তাতে বললেন যে বিভিন্ন রাজ্যে সিআরপিএফ, বিএসএফ এর যে পরীক্ষা হচ্ছে তাদের রাজ্যের ফলস বিভিন্ন কার্ড দিয়ে বিজেপি নেতৃত্ব, কোন বিধায়ক, কোন সাংসদ এদের ছবি তারা সামনে এনে বলছেন ডোমিসাইল জালিয়াতি হচ্ছে, তাতে কেন্দ্র সরকারের আধিকারিকরা, বিজেপি নেতারা। 2020 সালে রিজার্ভ ব্যাংকের বক্তব্য হচ্ছে যে সারা ভারতবর্ষের যত ফেক কারেন্সি আছে, জাল নোট আছে, তার 80% আছে পশ্চিমবঙ্গ থেকে। 80% আসছে পশ্চিমবঙ্গ থেকে। বারাসাত এই মুহূর্তে ফেক আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করার একটা হাব। বিভিন্ন জায়গায় গিয়ে বাঙালি শ্রমিক ধরা পড়ছে, যারা বাঙালি, যাদের কথ্য ভাষা বাংলা, কিন্তু দেখা যাচ্ছে তাদের আধার কার্ড জাল, তারা বাংলাদেশের অধিবাসী, সেই জন্য বাঙালিদের বহু জায়গায় চাকরি চলে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে রাজ্যের একাধিক মন্ত্রীকে এই ঘটনা জানিয়েছি। আমি স্বল্প দিনের জন্য একটি কেন্দ্রের বিধায়ক ছিলাম, বসিরহাট দক্ষিণ। আমার বসিরহাট দক্ষিণের 1,500 পরিযায়ী শ্রমিক অন্ধ্রপ্রদেশে সম্পূর্ণ বিপর্যয়ের মুখে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে। আমি রাজ্যের নাম দুজন অত্যন্ত প্রভাবশালী মন্ত্রীর কাছে জানিয়েছি, কিছু করেননি। শেষ পর্যন্ত ভাষাগত সমস্যা আছে, আমাদের ইন্টারফিয়ারেন্সে এখন তারা ঠিক আছে। তারা সবাই সংখ্যালঘু, সংখ্যালঘু এবং তৃণমূল। তাদের যিনি নিয়ে গেছেন সেখানে তৃণমূল, তার নাম আমি এখানে বলছি, বাকি বিল্লা, তৃণমূলের এলাকার প্রতিষ্ঠিত। তারা সমস্যার মুখে পড়ছে এই ধরনের ঘটনা করে। শুধু সাংবাদিকদের বিবৃতি দিলে হবে না, নেমে কাজ করতে হবে। যারা প্রতিহিংসার রাজনীতির কথা বলেন তারা বলুন, উত্তর আর দক্ষিণ 24 পরগনায় কোভিড কালে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকরা তারা কোন ক্যাম্পে ছিলেন? অন্ধ্রপ্রদেশের বর্ডারে যারা কাজ করতে গেছিলেন, ওখানে পয়জন ফ্যাক্টরিতে 1,500 কর্মী পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু প্রত্যেকে, তার মধ্যে একজন হিন্দু নেই। সবাই ছিলেন 6 মাস ধরে আরএসএস এর ক্যাম্পে। আর তারা ফিরে এসে মানুষকে বলেছেন বলে সেই করে তাদের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। নাম বলে দিলাম, গিয়ে দেখে আসুন। মালদার মানিকচকে আজকে ত্রাণ দিতে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি গিয়ে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর দূত হিসেবে তিনি একটি অডিও শোনান, মুখ্যমন্ত্রী ত্রাণ পাঠিয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর বিষয়েও অনেক কথা হয়। এরপর যেটা ঘটার নয় সেটা ঘটলো, উনি বেরিয়ে যেতে ত্রাণ লুট হয়ে গেল, মারপিট লেগে গেল, এলাকায় অশান্তি পরিবেশ হলো। মালদার মানিকচক, আপনারা মালদার মালিক জয়ের ত্রাণ লুট করার কথা বলছেন, আর এখানে আপনারা দেখতে পেলেন শাহজাহান ত্রাণ লুট করে নিল ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের। যদিও ভারত সেবাশ্রম সংঘ কাউন্টার এমন দিয়েছে সুবিধা করতে পারেনি, রুটি তৈরির মেশিন ছিনিয়ে নিয়ে গেল। সিদ্দিকুল্লাহ চৌধুরী সে ত্রাণ দিতে গিয়ে সে আক্রান্ত হয়ে গেল। আপনারা এতদূর মালদায় চলে যাচ্ছেন। তো সুতরাং যা কিছু এখানে হবে এটা সর্বত্র তৃণমূলের একই রূপ। হোয়াট ইজ ইট মাইক্রো দ্যাট উইল বি ম্যাক্রো, একদম পুরো থিওরির মতো। তো এখানে ও আক্রমণ হয়েছে, এর মাল লুট হয়ে গেছে, ওখানে ফিরহাদ হাকিমের মাল লুট হয়ে গেছে, সবই তো চলছে। নারায়ণ গোস্বামী যিনি উৎসব বড় করে করার কথা বলেছিলেন, মহালয়া থেকে শুরু করে দিচ্ছেন, কারণ একাডেমিতে একটি নাটক মঞ্চস্থ হচ্ছে মহিষাসুর মর্দিনী, এবং তাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয় করছেন বিধায়ক নারায়ণ গোস্বামী। তাদের মুক্তি পর্যন্ত চিঠি কামিয়ে দিয়েছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র হয়ে ওঠার জন্য। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র হয়ে ওঠার জন্য তারই শিল্পী সত্তাকে তো আমি কোনোভাবে আঘাত করতে পারি না। কিন্তু এখন পশ্চিমবঙ্গের একটি ঘটনা চলছে, যেটা হচ্ছে সীতার অপহরণকারীর একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ইতি রাবণ।
এরকম ভাবেই চলছে এখন রাজ্য। ফারুক আব্দুল্লাহ আজকে সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলছেন যে আমরা একসময় জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলাম, বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হলে আজকে দেশের চেহারাটা বদলে যেত, হতে দেননি সীতারাম ইয়েচুরি আর সিপিএম। স্মরণ সভায় দাঁড়িয়ে বলছেন যে উনি হতে দেননি আর ওনার পার্টি হতে দেননি। তখন তালকোটরা স্টেডিয়ামে হাততালির ঝড় উঠেছে। এর উত্তর মোহাম্মদ সেলিম দিতে পারবেন, বিমান বসু দিতে পারবেন। আমরা তো জ্যোতি বসুর বিরোধী ছিলাম। জ্যোতি বসু তো আমাদের বলতেন যে বর্বর অসভ্য, তা আমাদের কি এর মধ্যে কিছু বলার শোভা পায়? এখন আসলে এটাই বোঝা যাচ্ছে যে বিরোধী জোট বা বিরোধী অবস্থান বলে যেটা আছে সেটা কিছু নেই। তো এটা অনেক পুরনো বিতর্ক, এটা নিয়ে আর টানা না নয় ভালো। জ্যোতি বসু উপরে আছেন, এখন শান্তিতে আছেন, থাক, ওনাকে নিয়ে আবার টানাটানি করছেন। ঘটনাকে পরিপ্রেক্ষিতে নজরে হাসপাতাল নিরাপত্তা, সরকারি হাসপাতাল বেসরকারি নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করলো কলকাতা পুলিশ। কি বললো? সরকারি হাসপাতালে যারা নিরাপত্তারক্ষী রয়েছে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করলো কলকাতা পুলিশ। একদম ঠিকঠাক শিখিয়ে দেবে। কোন ধরনের ঘটনা ঘটলেই কি করে সেখানে প্রমাণ লোপ করে দেওয়া যায় সেই ট্রেনিং আজকে থেকে শুরু হয়ে গেল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের ভাঙড়, সেখানে সংঘর্ষ হবে না, বোমা পড়বে না, ওখানে একটা বিশেষ শান্তিপ্রিয় মানুষের জনের বসবাস আছে এবং সব দলের মধ্যেই তারা আছেন। আর সেখানে তৃণমূল থাকবে, তৃণমূলের নামি দামি নেতারা থাকবেন, একটু দুটো বোমা পড়বে না, ভাঙচুর হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব হবে না, এটা কোনো কথা হল? একটু তো ওদের নিজেদের মধ্যে লড়াই করতে দিন। শুরু হয়েছিল চা চক্র, সেখানে কিছুক্ষণের মধ্যেই বোমা পড়ার আওয়াজ এবং বোমা পড়ছে। চা চক্র শুরু হয়েছিল, চা চক্র শুরু হয়েছিল কিছুক্ষণের মধ্যে এলাকায় বিরাট বোমা বাজে। আমরা চায়ের সঙ্গে মুড়ি শুনেছি, এটাই তো তৃণমূলের এগিয়ে বাংলা, চায়ের সঙ্গে বোমা আসছে। নির্বাচনী বন্ডে দেখুন, সুপ্রিম কোর্টে এই নিয়ে আমি বলে দিচ্ছি, এ নিয়ে যা বক্তব্য রাখবার আমাদের কেন্দ্রীয় দলের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলন করে সেটা বলে দেওয়া হয়েছে। আজকে ইলেকটোরাল বন্ডে সুপ্রিম কোর্ট তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। আপনি ইলেকটোরাল বন্ড একটা পদ্ধতি, ইলেকটোরাল বন্ড একটা রাজনীতিতে মধ্যে প্রবিটি বা ইন পাবলিক লাইফ, এটা কি টার্গেট করে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে আগে সরাসরি স্বচ্ছতার মধ্যে দিয়ে টাকা নেওয়া হচ্ছে, চাঁদা নেওয়া হয়েছে। এখন যদি সবাই চায় আবার পুরনো ব্যবস্থায় ব্যাগ ভর্তি বস্তা করে টাকা নিয়ে আসবে, আমাদের কি করার আছে? আমরা চেষ্টা করেছি। আর আইনি ব্যবস্থা, আইনের জবাব আইন দিয়ে হয়। আর এটা নিয়ে দলের অবস্থান, দলের বক্তব্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই। সাগর দত্ত হাসপাতালে আবার সাগর দত্ত, হ্যাঁ, আবার আজ ডাক্তার নার্সদের উপর হামলা ও হুমকির ঘটনা ঘটেছে। এটা চলবে তো। সাগর দত্ত হসপিটালে হামলা হুমকি হবে, ডাক্তাররা কর্মবিরতিতে চলে গেছেন, প্রতিবাদ করছেন, তাদের সহকর্মীর উপরে আক্রমণ, তাদের ফ্র্যাটার্নিটির সমস্ত লোকজনই প্রতিবাদ করবেন। জুনিয়র ডাক্তারদের সমস্যা মেটেনি, চিকিৎসকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা রাজ্য সরকার করতে পারেনি। রাজ্য সরকারের পক্ষ থেকে, তাদের দলের পক্ষ থেকে